সুপ্রিয় দর্শক, দেশ ও জাতির কল্যাণার্থে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন বিষয়ক অনুষ্ঠান আইনের আলো নিয়ে আমি অ্যাডভোকেট সোমনাথ শাহ সৈকত আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ পরিচালনা সহ দেশের সকল অর্থনৈতিক সম্পর্ক অর্থের উপর নির্ভর করে এবং অর্থ লেনদেন করাকালীন সময় কখনো কখনো বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়। সেই সকল জটিলতা নিরসনকল্পে অর্থাৎ আইন অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানের ঋণ আদায় সম্পর্কিত যাবতীয় অর্থ ঋণ মামলা এই অর্থ ঋণ আদালতে দায়ের করতে হয়। অর্থ ঋণ আদালত আইন 2003 এর অধীনে মামলা মধ্যস্থতা বিচারের কিছু কিছু ক্ষেত্রে অনেক কার্যবিধি প্রয়োগ করা হয়। দর্শক, আজ অর্থ ঋণ ও অর্থজারি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ আমাদের আইনের আলো অনুষ্ঠানে এনএন টেলিভিশন স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ সুনামধন্য একজন বিজ্ঞ আইনজীবী জনাব রওশন স্যার। কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আপনাকে এবং এনএন টেলিভিশন কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি আবারও ধন্যবাদ জানাই এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু নির্ধারণ করার জন্য, কারণ বর্তমান দেশে যে অবস্থা রয়েছে সেখানে আমরা দেখেছি অর্থ ঋণ মামলা খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরকম ইস্যু বা এরকম টপিক নির্ধারণ করার জন্য আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার। দর্শক, আসা যাক আমাদের মূল পর্ব। আমাদের আজকের বিষয় অর্থ ঋণ ও অর্থজারি আইন। আর অর্থ ঋণ এবং অর্থজারি যেহেতু আইন নিয়ে আমরা আজকে স্যারের সাথে কথা বলবো, প্রথমেই স্যার আমরা জানতে চাচ্ছি আসলে অর্থ ঋণ মামলা বলতে বা অর্থ ঋণ বিষয়টা আমরা কি? খুবই সুন্দর প্রশ্ন। যে আজকে যেহেতু আলোচনার বিষয় হচ্ছে অর্থ ঋণ বা অর্থজারি মামলা, তো প্রথমেই আপনি যে প্রশ্নটা করেছেন অর্থ ঋণ মামলা বলতে আমরা কি বুঝবো, এই জায়গায় আমরা বলতে চাই যে অর্থ ঋণ মামলা সাধারণত ব্যাংক কর্তৃপক্ষ অথবা আর্থিক কোনো প্রতিষ্ঠান যখন কাউকে ঋণ প্রদান করে, সেই ঋণের টাকা যখন ঋণ গ্রহীতা টাকা ফেরত দিতে ব্যর্থ হন, তখন সেই টাকা আদায়ের জন্য ব্যাংক কর্তৃপক্ষ আদালতে যে মামলা দায়ের করেন এবং সেটা অর্থ ঋণ আদালতে যে মামলা দায়ের করেন সেটাকে বলবো আমরা অর্থ ঋণ মামলা। মনে রাখতে হবে অর্থ ঋণ মামলা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, আইনে তাদেরকে এই সুযোগ দেওয়া রয়েছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তাদের ঋণের টাকা যদি ঋণ গ্রহীতা পরিশোধ করতে ব্যর্থ হন, তখনই কেবল অর্থ ঋণ মামলা দায়ের করা যায় এবং এই মামলাটা দায়ের করে থাকেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে স্যার অর্থ ঋণ আদালতের কাজটা কি? অর্থ ঋণ আদালতের কাজ কি এটা যদি আমরা বলতে চাই, তাহলে এটাকে অনেকে মনে করতে পারে যে অর্থ ঋণ আদালত বোধহয় এখানে বসে শুধু ঋণ আদায় করে দেওয়ার একটা ব্যবস্থা করে। বিষয়টা আসলে এরকম না। অর্থ ঋণ আদালতের দায়িত্ব হচ্ছে অর্থ ঋণ মামলা দায়ের করা হলে সেই মামলাকে আইন অনুযায়ী নিষ্পত্তি করা। এখানে আদালতের কিন্তু এই দায়িত্ব না টাকা রিকভারি করে দেওয়া বা জমি রিকভারি করে দেওয়া। আদালতের দায়িত্ব হচ্ছে যে ঋণ মামলাটা দায়ের করবে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান, যেটাকে আমরা অনেক সময় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলে থাকি, যারা মানুষকে আর্থিক লোন দিয়ে থাকে। সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক যখন কোনো অর্থ ঋণ মামলা দায়ের করেন, সেই মামলাটাকে আইন অনুযায়ী পরিচালনা করে রায় প্রদান করাটাই হচ্ছে অর্থ ঋণ আদালতের কাজ। পাশাপাশি অর্থ ঋণ আদালতে যখন অর্থ ঋণ মামলা রায় হয়ে যায়, তখন সেই মামলাটাকে সেই রায়টাকে বাস্তবায়ন করার জন্য জারি করার জন্য যেই মামলা দায়ের করা হয় সেটাকে আমরা বলি অর্থজারি মামলা। তাই অর্থ ঋণ আদালতে কিন্তু দুই ধরনের মামলা বিচার করে থাকেন, একটা হচ্ছে অর্থ ঋণ মামলা আর একটা হচ্ছে অর্থ জারি মামলা। তাহলে এই দুইটা মামলাকে আইনানুগ ভাবে বিচার বিশ্লেষণ করে বা আইন প্রয়োগের মধ্য দিয়ে এই মামলাগুলোকে শুরু থেকে নিষ্পত্তি পর্যন্ত নিষ্পত্তি করা বা রায় প্রদান করা হচ্ছে অর্থ ঋণ আদালতের কাজ। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে স্যার এখানে দেখা যাচ্ছে অর্থ ঋণ মামলা এবং অর্থজারি মামলা, এই যে দুইটা মামলার মধ্যে দুটি বিষয় রয়েছে, সেই বিষয়ের মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে বা যদি কোনো পার্থক্য থেকে থাকে সে সম্পর্কে আমরা জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেক যারা আমাদের দর্শক রয়েছেন যাদের মধ্যে হয়তো অনেকের বিরুদ্ধে অর্থ ঋণ মামলা চলমান রয়েছে, কারো কারো বিরুদ্ধে আমরা শুনি অর্থ জারি মামলা চলমান রয়েছে। তাই অনেক দর্শক হয়তো বুঝে থাকতে পারবেন না বা
বুঝে উঠতে পারেন না কোনটা অর্থঋণ মামলা, কোনটা অর্থজারি মামলা, বা কেন অর্থজারি মামলা হচ্ছে, কেন অর্থঋণ মামলা হচ্ছে, এগুলো অনেকে বুঝে উঠতে পারেন না। সেই ক্ষেত্রে সংক্ষিপ্ত ভাবে ধারণা দিতে গিয়ে যেটা বলবো, অর্থঋণ মামলা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক যখন দায়ের করে তখন তাদের লক্ষ্য থাকে যে তাদের যে রিকভারি করার জন্য, তাদের যে লোন দেওয়া হয়েছিল সেটাকে রিকভারি করার জন্য, বা তাদের কাছে যে মর্টগেজ দেওয়া হয়েছিল, বন্ধক দেওয়া হয়েছিল যে সম্পত্তি, সেই সম্পত্তিটাকে বেচা বিক্রি করে তাদের সেই লোনের টাকাটাকে অ্যাডজাস্ট করার একটা লক্ষ্য নিয়ে তারা কিন্তু অর্থঋণ মামলা দায়ের করে। তখন আমরা দেখেছি অর্থঋণ মামলা হয়তো বছর খানেক চলে, বা 2 বছর 3 বছর চলে। কোনো কোনো ক্ষেত্রে অর্থঋণ মামলা যদি হাইকোর্ট ডিভিশনে স্টে হয়ে থাকে তখন দেখা যায় 5 বছর 7 বছর 10 বছরও চলে। সেই অর্থঋণ মামলা কোনো এক সময় যে রায় প্রদান করেন অর্থঋণ আদালত, যখন অর্থঋণ মামলায় রায় হয়ে যাবে সেই রায়টাকে আমরা বলি বাস্তবায়ন করার প্রয়োজন বা জারি করতে প্রয়োজন। তো সেই রায়টাকে জারি করতে গেলে আবার আরেকটা মামলা দায়ের করতে হয় ওই একই আদালতে, ওই অর্থঋণ আদালতে। তখন ওই বাস্তবায়নের জন্য, ডিক্রি বাস্তবায়নের জন্য বা ডিক্রি জারির জন্য যে মামলা দায়ের করা হয় সেটাকে আমরা বলবো অর্থজারি মামলা বা অর্থ ডিগ্রি, মানে ডিগ্রি জারি যেটা ডিক্রি জারি সাধারণত আমরা সিভিল মামলায় বলে থাকি। যেহেতু অর্থঋণ একটা বিশেষ আইন, এই আইনের মধ্যে এই নামটাইকেই কিন্তু সেখানে মডিফিকেশন করেছে যে অর্থ জারি মামলা। তখন আমরা অর্থ জারি মামলা করার মধ্য দিয়ে ওই যিনি বন্ধক রেখেছিলেন জায়গা বা সম্পত্তি, তার জায়গা সম্পত্তি আবার নিলাম প্রক্রিয়ার একটা প্রক্রিয়া হয় জারি মামলায়। জারি মামলায় এসে যিনি লোন নিয়েছিলেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট হতে পারে, যিনি গ্যারান্টর ছিলেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট হতে পারে, যিনি মর্টগেজার ছিলেন তার বিরুদ্ধে কখনো কখনো আমরা দেখেছি যা ওয়ারেন্ট হতে পারে। যদি তিনি মর্টগেজার বড়োয়ার একই সাথে হন, মানে মর্টগেজার বড়োয়ার যখন একই সাথে হবে তখন এই প্রক্রিয়াগুলো হয় সাধারণত জারি মামলায় এসে। জারি মামলায় এসে যদি এই প্রক্রিয়াগুলো দেখি আমরা শেষ হয়েছে, তখন আবার জারি মামলায় দেখি যে যেই মর্টগেজ প্রপার্টিটা রেখেছেন সেটার একটা সেল সার্টিফিকেট বা সার্টিফিকেট ইস্যু করেন অর্থঋণ আদালত। এই যে আদালতের যে জারি প্রক্রিয়া এসে অনেকগুলো কাজ তিনি করে থাকেন যেটা অর্থঋণ মামলায় করা সম্ভব হয় না। তাই অর্থঋণ মামলার রায় হয়ে যাওয়ার পরে সেই রায়টা বাস্তবায়নের জন্য যে মামলা দায়ের করা হয় সেটাকেই আমরা অর্থজারি মামলা বলে থাকি। তো সাধারণত অর্থঋণ আদালতে এই 2 প্রকার মামলা আমরা দেখে থাকি, একটা হচ্ছে অর্থঋণ মামলা আর একটা হচ্ছে অর্থজারি মামলা। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা অনেক সময় দেখা যায় যে অর্থঋণ মামলা এবং অর্থজারি মামলা যে একটা হয়ে থাকে যে সাধারণত আসামি করা হয়। এই অর্থঋণ মামলায় কাউকে না কাউকে আসামি করা হয়, বিবাদীকে, যে যার বিরুদ্ধে করেছে মামলাটা তাকে আসামি করা হয়। আসামি আসলে কাকে করা হবে? তাকে কি গ্যারান্টারকে, না মর্গেজ যে নিয়েছে সে তাকে, নাকি ঋণ গ্রহীতাকে? এই সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, আপনি কিন্তু খুবই সুন্দর ভাবে এক্সপ্লেন করলেন যে বিবাদী বা আসামি। এটা বলার অর্থ আপনি দর্শকদের সুবিধার্থে বলেছেন যে আমরা সাধারণত অর্থঋণ মামলায় দেখেছি যাদেরকে বিবাদী করা হয় তাদেরকে আমরা বিবাদী বলি, ইংরেজিতে আমরা বলি ডিফেন্ডেন্ট। আর যিনি মামলা দায়ের করেন তাদেরকে আমরা ইংরেজিতে বলি প্লেনটিফ। তো প্লেনটিফ ডিফেন্ডেন্টের বিরুদ্ধে মামলা করেন। তো ডিফেন্ডেন্ট যারা, তাদেরকে সাধারণত আমাদের সাধারণ মানুষ আসামি মনে করে থাকে। তো তাদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে মামলা হবে? অর্থঋণ মামলার প্রশ্ন হচ্ছে কাদেরকে ডিফেন্ডেন্ট করা হবে বা কাদেরকে বিবাদী করা হবে। এই ঋণের সাথে সম্পৃক্ত যারা থাকবেন তারা সকলেই বিবাদী হবেন, এটা হচ্ছে সহজ কথা। এখন একটা ঋণের সাথে সাধারণত কারা সম্পৃক্ত থাকেন? একটা ঋণের সাথে প্রথমেই সম্পৃক্ত থাকেন যিনি ঋণটা গ্রহণ করলেন। তো যিনি ঋণ গ্রহণ করে থাকেন তিনি হচ্ছে প্রথম বিবাদী, অর্থাৎ আসামি। তো যিনি ঋণ গ্রহণ করেন তাকে আমরা বলতেছি ঋণ গ্রহীতা, আর ইংরেজিতে আমরা একই লোককে বলতেছি বড়োয়ার। যিনি বড়োয়ার তিনি ঋণ গ্রহীতা। তাহলে 1 নম্বরে বিবাদী হচ্ছেন ঋণ গ্রহীতা এবং বড়োয়ার। 2 নম্বরে হচ্ছেন যিনি হচ্ছেন গ্যারান্টর, অর্থাৎ যিনি গ্যারান্টি দিবেন যে এই বড়োয়ার, এই ঋণ গ্রহীতা টাকা পরিশোধ করতে না পারলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি গ্যারান্টর হয়ে সেই টাকাটা পরিশোধ করব। এইরকম গ্যারান্টর যিনি থাকেন তাদেরকেও কিন্তু এই মামলায় দ্বিতীয় পর্যায়ে এসে আমরা দেখেছি তাদেরকে বিবাদী করা হয়ে থাকে।
আরেকজন থেকে যায়, যেটা হচ্ছে যারা মর্টগেজার থাকে। মর্টগেজার বলতে আমরা কাদের বুঝবো? ইংরেজিতে আমরা যাদেরকে মর্টগেজার বলছি, বাংলায় তাদেরকে আমরা বলে থাকি বন্ধকদাতা। অর্থাৎ দেখা গেল একজন ঋণ নিয়েছে, আরেকজন বন্ধকদাতা হয়েছে, আর আরেকজন গ্যারান্টর হয়েছে। এরকম তিনজনের সমন্বয়ে ব্যাংক যখন একটা ঋণ দেয়, তার সেই ঋণটাকে তিনি একটা সিকিউর পর্যায়ে নিয়ে আসেন। একটা ব্যাংক যেন ক্ষতিগ্রস্ত না হয়, বা আর্থিক প্রতিষ্ঠান, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই ত্রিমুখী একটা বন্ধনের মধ্য দিয়ে কিন্তু একটা ঋণ প্রদান করা হয়ে থাকে। এরপর আরেকটা বিষয় থেকে যায়, যিনি মর্টগেজ দিয়ে থাকেন, অর্থাৎ যিনি বন্ধক দিয়ে থাকেন, অর্থাৎ কেউ যদি তার সম্পত্তি, ভূমি, ল্যান্ড বা অন্য কোনো অ্যাসেট বন্ধক দিয়ে থাকেন, তাকে আমরা বলি মর্টগেজার। তাদেরকে পরবর্তীতে বিবাদী করা হয়। তাহলে আমরা পেলাম অর্থঋণ মামলায় সাধারণত বা প্রধানত যিনি লোন গ্রহণ করেন বা ঋণ গ্রহীতা, তিনি হবেন প্রধান বিবাদী। পরে তাকে যিনি গ্যারান্টি দিবেন, তাকে গ্যারান্টর হিসেবে বিবাদী করা হবে। আর যিনি মর্টগেজ রাখবেন তার সম্পত্তি, তাকেও কিন্তু বিবাদী করা হবে তৃতীয় পর্যায়ে। এখন প্রশ্ন হতে পারে, যিনি মর্টগেজার অর্থাৎ যিনি বন্ধকদাতা, তিনি প্রশ্ন করতে পারেন, আমাকে এখানে কেন বিবাদী করা হলো? আমি তো টাকা নেই, আমি তো কিছু করিনি। যিনি বন্ধকদাতা বা তার সম্পত্তি তিনি বন্ধক দিয়ে থাকেন, জমি বন্ধক দিয়ে থাকেন, মিল ইন্ডাস্ট্রি যদি থাকে সেটা বন্ধক দিয়ে থাকেন, তাকে বিবাদী করার অর্থ হলো এই যে আপনি যে সম্পত্তি বন্ধক দিয়েছেন, আপনার যার জন্য দিয়েছেন, যে ঋণ গ্রহীতার জন্য আপনি দিয়েছেন, তিনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে আপনার যে বন্ধককৃত জমি সেটা বিক্রি করে ব্যাংক চাইলে সেটাকে রিয়েলাইজ করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে। সেজন্য আপনার অবগতির জন্য আপনাকে কিন্তু এই মামলায় কি করা হলো? বিবাদী করা হলো। অপরদিকে যিনি গ্যারান্টর, এই গ্যারান্টরের বিষয়টা খুবই মর্মান্তিক। আমরা দেখেছি অনেক গ্যারান্টর বুঝেন না বুঝে গ্যারান্টর হয়ে যান। এরকমও অনেক সহজ সরল ব্যক্তি আমাদের কাছে এসেছেন যে, স্যার আমার বন্ধু ব্যাংক থেকে লোন নিয়েছিল, আমি গ্যারান্টর হয়েছি, আমাকে যে এই টাকা পরিশোধ করতে হবে আমি বুঝতে পারি না, আমি তো স্বাক্ষর করে দিয়ে আসছি। তাই যারা এখানে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা কোনো ব্যাংকে গ্যারান্টর হন বা ব্যাংকে গিয়ে কোনো ঋণের গ্যারান্টর হন, কোনো লোনের গ্যারান্টর হন, অত্যন্ত সাবধানতার সাথে আপনি গ্যারান্টর হবেন। কারণ এই ঋণের পুরো লায়াবিলিটি আপনার উপরে আসতে পারে। যিনি ঋণ গ্রহীতা, তিনি যদি ঋণ পরিশোধ করতে না পারেন, তাহলে কিন্তু এটার দায় দায়িত্ব সবই গ্যারান্টরের উপর চলে আসতে পারে। তাই যারা গ্যারান্টর হবেন, তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আপনারা কোনো লোনের গ্যারান্টর হওয়ার পূর্বে আপনার অবস্থান এবং ব্যাংকের সাথে কথা বলে আপনি সাবধানতা অবলম্বন করে গ্যারান্টর হবেন। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা একটা জিনিস জানতে চাই যে এই অর্থঋণ মামলায় এবং অর্থজেরি মামলা কি সবাই কি দায়ের করতে পারে? খুবই সুন্দর প্রশ্ন। দেখা গেল আমরা অনেক সময় দেখেছি এরকম যে কেউ অর্থ ঋণ মামলায় বিবাদী হয়ে তিনি হয়তোবা কারো কাছে 5 লাখ 10 লাখ টাকা পান, কোনো ব্যক্তিগতভাবে তিনি তার বন্ধুকে ঋণ দিয়েছেন, লোন দিয়েছেন। তিনি এসে আমাদেরকে প্রশ্ন করেন, স্যার আমাকে ব্যাংকের মতো অর্থ ঋণ আদালতে আমার জন্য একটা মামলা করেন, কারণ অর্থ ঋণ আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, বা অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করলে খুব ভালো রিমেডি পাওয়া যায়। কারণ আমরা দেখেছি ব্যাংক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করে খুব ভালো রিমেডি পায়, বা তারা লোন উদ্ধার করতে পারেন বা ঋণটাকে উদ্ধার করে নিয়ে আসতে পারেন। সেই জায়গা থেকে দেখা দেখি করে অনেকে হয়তো ধারণা করেন যে আমি যার কাছে টাকা পাই বা আমি যাকে ঋণ দিয়েছিলাম ব্যক্তিগতভাবে, আমি ব্যক্তিগতভাবে কাউকে ধার দিয়েছিলাম, লোন দিয়েছিলাম, তো ব্যক্তিগত টাকা উদ্ধারের জন্য বা ব্যক্তিগত টাকা রিকভার করার জন্য কেউ যদি অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করতে চান, তাহলে তিনি কিন্তু সেই মামলা দায়ের করতে পারবেন না। কারণ অর্থ ঋণ আদালত একটা বিশেষ আইনে গঠিত, এবং অর্থ ঋণ আইন এটাও কিন্তু একটা বিশেষ আইন। এই আইনটাকে শুধু সুযোগ দেওয়া হয়েছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে। অন্যদিকে কোনো ব্যক্তি এই অর্থ ঋণ আদালতে তার টাকা উদ্ধারের জন্য, তার ঋণের টাকা উদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারবেন না। তবে কোনো ব্যক্তি যদি কোনো ঋণের টাকা
বা ধারের টাকা বা অন্য কোনো ভাবে কাউকে টাকা দিয়ে থাকেন, সেই টাকা উদ্ধারের জন্য তাকে মামলা করার জন্য দেওয়ানি আদালতে অর্থ মামলা আছে, মানি মোকদ্দমা যেটাকে আমরা বলে থাকি, সেই মামলা দায়ের করতে পারেন। সেই মামলা দায়ের করে তিনি তার টাকা উদ্ধারের জন্য চেষ্টা করতে পারে। তবে অর্থঋণ আদালতে কোনো ব্যক্তি যে কোনো মামলা দায়ের করার সুযোগ নাই, আইন তাকে পারমিট করে না। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, চেয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আবার স্যারের কাছ থেকে এই অর্থ জারি এবং অর্থ ঋণ মামলা সম্পর্কে জানব। স্যার, ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই মামলা দায়ের করে কি প্রতিকার চায়? খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, অর্থঋণ আদালতে এই অর্থঋণ মামলা দায়েরের জন্য বা অর্থ জারি মামলা করার জন্য বা অর্থ ঋণ মামলা শুরু করার পূর্বে কিছু প্রক্রিয়া বা পরবর্তীতে অনেক প্রক্রিয়ার কথা এখানে বলা রয়েছে। আমরা সহজভাবে আমাদের দর্শক মন্ডলী এটাকে বোঝার জন্য, তাদের সুবিধার জন্য যদি সংক্ষেপে বলে থাকি, অর্থঋণ মামলা ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কেন দায়ের করে থাকে? তাদের লক্ষ্য একটাই, তারা যে লোনটা দিয়েছিলেন, যে ব্যক্তিকে, যে বড়োয়ার সেই লোনটা নিয়েছিলেন, তার কাছ থেকে ঋণের টাকা আদায়ের জন্য এই মামলাগুলো তারা দায়ের করে থাকে। তো এই মামলা দায়ের করার পূর্বে ব্যাংক সাধারণত অর্থঋণ আদালতের 12 ধারায় বলা রয়েছে যে বন্ধককৃত সম্পত্তিকে আগে পত্রিকার মধ্য দিয়ে বিক্রির চেষ্টা করতে হবে। বিক্রির চেষ্টা না করে অর্থঋণ মামলা দায়ের করা যাবে না। অর্থাৎ ব্যাংক যদি কোনো অর্থঋণ মামলা দায়ের করতে চায়, তাহলে আমরা দেখি যে ব্যাংক প্রথমে সেই বড়োয়ারকে, যিনি লোন নিয়েছিলেন, ঋণ গ্রহীতা, তাকে একটা নোটিশ প্রদান করে। নোটিশ প্রদান করে তাকে আগে অবগত করে যে আপনি যদি এই ঋণের টাকা পরিশোধ না করেন, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করতে বাধ্য হব, বা এই ধরনের এই একটা লিগ্যাল নোটিশ ইস্যু করে থাকে ব্যাংক ঋণ গ্রহীতাকে। আবার ব্যাংক তার পরবর্তীতে আমরা দেখেছি 12 ধারায় অকশনের একটা চেষ্টা করে, যে অকশন বিক্রির প্রক্রিয়া চেষ্টা করে, যে আগে ব্যাংকে যেই সম্পত্তিটা বন্ধক রাখা হয়েছিল, সেই বন্ধককৃত সম্পত্তি বিক্রি করে ঋণের টাকা অ্যাডজাস্ট করার পরেও যদি কোনো টাকা থেকে থাকে, সেই টাকা উদ্ধারের জন্য কিন্তু অর্থঋণ মামলা সাধারণত দায়ের করা হয়ে থাকে। কিন্তু আমরা দেখেছি সেই 12 ধারায় অকশনের চেষ্টা করার পরেও অকশন টেন্ডারে সাধারণত কেউ আর আসেন না, পার্টিসিপেট করেন না, বা সেই সম্পত্তি কেনার জন্য কেউ আগ্রহ দেখান না। তখন ব্যাংক অপারগ হয়ে এই অকশনে ব্যর্থ হয়ে যে এই ঋণের টাকা সহ ওই যে বন্ধক রাখা হয়েছিল যে জায়গা বা জমি, সেগুলা বিক্রি করার জন্য, বিক্রি করে ঋণের টাকা অ্যাডজাস্ট করার লক্ষ্যে আদালতে একটা মামলা দায়ের করেন, এবং সেটাকে আমরা অর্থঋণ মামলা বলছি। এবং এই অর্থঋণ মামলার মধ্য দিয়ে রায় পাওয়ার পর ব্যাংকের সম্পূর্ণ চেষ্টা থাকে যে ঋণের টাকাটা আদায় করা। এই মামলা চলমান অবস্থায় যদি কেউ ব্যাংকের টাকা পরিশোধ করে দিতে চায়, ব্যাংকের সাথে নেগোশিয়েট করতে চায়, ব্যাংকের সাথে আপোষ করতে চায়, মামলা চলাকালীন অবস্থায় কিন্তু চাইলে, যে কোনো পর্যায়ে চাইলে, ব্যাংকের সাথে কিন্তু ঋণ গ্রহীতা আপোষ করার মধ্য দিয়ে এই মামলা থেকে তিনি অব্যাহতি পেতে পারেন বা মামলাটা নিষ্পত্তি করে ফেলতে পারেন। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই মামলার সঙ্গে ঋণ গ্রহীতা কি কোনো প্রতিকার পেতে পারে? খুব সুন্দর প্রশ্ন। এই মামলা যদি কারো কোনো ঋণ গ্রহীতার বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের হয়ে যায় এবং তিনি যখন এই মামলা সম্পর্কে অবগত হবেন, তার প্রতিকারের অনেক রাস্তা রয়েছে। তিনি চাইলে সেই অর্থঋণ মামলায় উপস্থিত হয়ে সেই অর্থঋণ মামলায় জবাব দাখিলের মধ্য দিয়ে, সাক্ষী গ্রহণের মধ্য দিয়ে, জেরা জবানবন্দি করার মধ্য দিয়ে তিনি কিন্তু চাইলে প্রতিকার পেতে পারেন। অন্যদিকে প্রতিকার পাওয়ার যে সুযোগ রয়েছে সেটা হচ্ছে শুধু ঋণ গ্রহীতাই না, অর্থঋণ মামলায় ঋণ গ্রহীতা, মর্টগেজার অর্থাৎ বন্ধকদাতা, গ্যারান্টর যিনি রয়েছেন অর্থাৎ যিনি গ্যারান্টি দিয়েছেন, তারা 3 পক্ষ চাইলেও কিন্তু অর্থঋণ মামলায় এসে তারা অর্থঋণ মামলায় জবাব দাখিলের মধ্য দিয়ে, জেরা করার মধ্য দিয়ে, জবানবন্দি দেওয়ার মধ্য দিয়ে, যুক্তিতর্ক উপস্থাপন করার মধ্য দিয়ে, আর্গুমেন্ট করার মধ্য দিয়েও কিন্তু অর্থঋণ আদালতে প্রতিকার পেতে পারেন। তবে এর মধ্যে কিন্তু আরো সুযোগ থেকে যায়, যদি কোনো বন্ধকদাতা, যদি কোনো মর্টগেজার, যদি কোনো গ্যারান্টর মনে করেন তার বিরুদ্ধে এই মামলাটা বেআইনি ভাবে করা হয়েছে, তার বিরুদ্ধে এই মামলাটা
মেলাফাইডি করা হয়েছে, যদি তার বিরুদ্ধে এই মামলাটা অন্য কোনো উদ্দেশ্যে করা হয়েছে, যদি তার বিরুদ্ধে প্রতারণার আশ্রয় নিয়ে এই মামলাগুলো দায়ের করা হয়েছে, তাহলে কিন্তু তিনি চাইলে এই অর্থঋণ মামলাকে স্টে করানোর জন্য, এই অর্থঋণ মামলাটাকে ডিসমিস করানোর জন্য বা এই অর্থঋণ মামলাটাকে নিষ্পত্তি করানোর জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে কিন্তু প্রতিকার চাইতে পারেন। তিনি এসে হাইকোর্ট ডিভিশনকে যদি দেখান যে আমার বিরুদ্ধে এই মামলাটা চলার কোনো কারণ নাই, আমি মর্টগেজার ছিলাম অতীতে কিন্তু বর্তমানে নাই, বা অন্য কোনো কারণ যদি লিগ্যাল কোনো ভ্যালিড কারণ থাকে, তাহলে অর্থঋণ মামলার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে না যেও তিনি কিন্তু পুরো মামলাটাকে, এই অর্থঋণ মামলার প্রসিডিংসটাকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করতে পারেন। তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে আইনের ব্যত্যয়, ইলিগালিটি, ফ্রড, প্রতারণা, ব্যাড ইন্টেনশন, মেলাফাইডি, এই সকল অনেক কিছু কারণ থাকতে পারে। এই বিষয়গুলো যদি তিনি হাইকোর্টকে দেখাতে পারেন, অনারেবল হাইকোর্ট ডিভিশন যদি মনে করেন যে না, তার বিরুদ্ধে এই মামলাটা, অর্থঋণ মামলাটা চলতে পারে না, এটা বেআইনি হয়েছে, আইনের ব্যত্যয় হয়েছে, আইনের সঠিক প্রক্রিয়ায় এই মামলাটা দায়ের করা হয় নাই, তাহলে কিন্তু হাইকোর্ট ডিভিশন চাইলে অর্থঋণ মামলাটাকেও স্থগিত করে দিতে পারেন, স্টে করে দিতে পারেন। এইভাবেও কিন্তু অনেক সময় মর্টগেজার অর্থাৎ বন্ধকদাতা, বড়োয়ার অর্থাৎ ঋণ গ্রহীতা এবং গ্যারান্টররা বিভিন্ন ভাবে হাইকোর্ট ডিভিশন থেকে প্রতিকার পেতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমি একটু এখন জানতে চাচ্ছি যে এই অর্থঋণ মামলা সমূহে যে বন্ধকদাতা বা ওই গ্যারান্টর কি আলাদা কোনো প্রতিকার পেতে পারে? খুব সুন্দর প্রশ্ন। অর্থঋণ মামলা সাধারণত আমাদের আলোচনায় এসেছে যে বন্ধকদাতা বা মর্টগেজার, বড়োয়ার এবং গ্যারান্টর যারা থাকেন তাদের বিরুদ্ধে দায়ের হয়ে থাকে। তো আমরা অনেক সময় দেখেছি যারা বন্ধকদাতা থাকেন তারা মনে করেন আমি বন্ধক দিয়েছি, অর্থঋণ মামলায় আমার কোনো কাজ নেই। তবে এখানে বন্ধকদাতাদের সচেতন থাকা উচিত, তিনি সেই মামলায় উপস্থিত হওয়া এবং তিনি এটা বোঝার উচিত যে যদি গ্যারান্টর অর্থাৎ গ্যারান্টর অথবা যিনি ঋণ গ্রহীতা ছিলেন তারা যদি সেই টাকা পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু তার যে সম্পত্তিটা রয়েছে, যে জমি রয়েছে বা ফ্ল্যাট রয়েছে, সেগুলা চলে যেতে পারে, বেহাত হয়ে যেতে পারে, তার হাতছাড়া হয়ে যেতে পারে। সেই জায়গায় তিনি যদি মনে করেন যে অর্থঋণ আদালতে উপস্থিত হয়ে তিনি কোনো তার দাবি উপস্থাপন করবেন, বা তিনি মনে করেন যে না, আমি এই লোনের সাথে আমার সম্পৃক্ততা নাই, আমার সাথে যে লোনের সম্পৃক্ততা দেখানো হয়েছে সেটা সঠিক না, তাহলে কিন্তু অর্থঋণ মামলায় তিনি উপস্থিত হয়ে জবাব দাখিলের মধ্যে দিয়ে যে কিন্তু তিনি প্রতিকার চাইতে পারেন, আলাদাভাবে তিনি চাইতে পারেন। কিন্তু তিনি যদি মনে করেন যে না, আমার কিছু করার নেই, আমি কেন যাব, আমাকে এখানে অন্যায় করা হয়েছে, আর সেটা মনে করে যদি তিনি বসে থাকেন, সেটা যদি আদালতকে তিনি না জানান, আদালত কিন্তু নিজে থেকে অনেক কিছু এটা বোঝার ওনার বা সুযোগ থাকে না, সেটা আদালতের নজরে আনা, আদালতকে জানানো হবে। সেই বন্ধক গ্রহীতা বা গ্যারান্টর যাকেই আমরা বলি না কেন, তিনি যতক্ষণ ধরে সেটা আদালতের নজরে না আনবেন ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই জায়গা থেকে তিনি কিন্তু অর্থঋণ আদালতে সরাসরি যেয়ে প্রতিকার চাইতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি অর্থঋণ আদালতে প্রতিকার পাই নাই, অর্থঋণ আদালতে আমি বুঝাতে সক্ষম হই নাই, বা আমার কোনো মেরিট রয়েছে, তাহলে কিন্তু অর্থঋণ আদালতে চলমান মামলাকে তিনি হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন করার মধ্য দিয়ে তিনি চ্যালেঞ্জ করতে পারেন, বা আদালতের যদি কোনো আদেশে তিনি নিজেকে সংক্ষুব্ধ মনে করেন, সেই আদালতের সেই আদেশে সংক্ষুব্ধ আদেশটা নিয়ে হাইকোর্ট ডিভিশনে তিনি চাইলে রিট পিটিশন দায়ের করার মধ্য দিয়ে তিনি প্রতিকার চাইতে পারবেন। ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা স্যার, অর্থঋণ আদালতে বা অর্থঋণ মামলায় যদি রায় হয়ে যায় সেই ক্ষেত্রে কি করবেন? খুবই সুন্দর প্রশ্ন। অর্থঋণ আদালতে যদি রায় হয়ে যায় তাহলে কিন্তু আইনে বলা আছে, অর্থঋণ আদালতে যদি রায় হয়ে যায়, আইন যা বলছে, অর্থঋণ আদালত আইন বলছে যে তাকে আপিল দায়ের করতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে আপিলটা তিনি কোথায় দায়ের করবেন। অর্থঋণ আদালত আইন 2003-এ বলা রয়েছে, যদি অর্থঋণ আদালতে যেই রায়টা হবে সেটা 50 লক্ষ টাকা পরিমাণের হয়, তাহলে সেটা আপিল দায়ের করতে হবে জেলা জজ আদালতে। আর 50 লক্ষ টাকার বেশি যদি হয় রায়ে, তাহলে সেটার জন্য হাইকোর্ট ডিভিশনে আপিল দায়ের করতে হবে। এখন একটা জটিলতা হলো,
রায়ের 50% টাকা জমা দিয়ে আপিল করতে হবে। এটা হচ্ছে একটা জটিলতা, কারণ যারা বড়োয়ার থাকেন, যারা ঋণ গ্রহীতা থাকেন, তারা কিন্তু ঋণে জর্জরিত থাকেন, তাদের কাছে সেই 50% টাকা জমা দিয়ে আপিল করার মতো তাদের আর এখতিয়ার থাকে না বা সক্ষমতা থাকে না। এই জায়গায় অনেকে কিন্তু কষ্ট পেয়ে যান যে আমি রায়ের অর্ধেক টাকা কোথায় পাবো, আমি আপিল কিভাবে করব। সেই জায়গায় আমরা দেখেছি অনেকে কিন্তু সংকট হয়। অনেক সময় আমরা সেই আপিলটা না করে, সেই 50% টাকা জমা না দিয়ে আপিল না করে রিট পিটিশন দায়ের করার চেষ্টা করে থাকি হাইকোর্ট ডিভিশনে। তবে সেই রিট পিটিশন দায়ের করতে গেলে আমরা দেখেছি যে যদি তিনি 50% টাকা জমা দেয়া ছাড়া রিট পিটিশন করতে চান, তাকে দেখাতে হয় তার সাথে কিভাবে প্রতারণা হয়েছে, প্রতারণা করে কিভাবে এই রায়টা নেওয়া হয়েছে, অথবা মামলার মধ্যে কি প্রতারণা ছিল, অথবা ঋণ দেওয়ার সময় কি ধরনের মানে আপনি বলতে চাচ্ছেন যে অর্থঋণ আদালত মামলায় আপিল করতে হলে 50% দিতে হয়, কিন্তু 50% টাকা জমা না দিয়ে হাইকোর্টে রিট করা যায়, সুযোগ রয়েছে, কিন্তু সেই সুযোগটা মানে মানে কিরূপ সুযোগ, মানে কেমন সুযোগ? সেই সুযোগটা হচ্ছে সব সুযোগগুলি পাবেন না। যে আমি টাকা দিতে পারছি না এর মানে যে আমি রিট করে দিলাম, 50% টাকা দিব না আমি রিট করে দিলাম, এটা কিন্তু তিনি যে বলতে পারবেন না। তিনি যদি কোনো টাকা জমা দেয়া ছাড়া রিট করতে চান, তাকে দেখাতে হবে তার সাথে কোনো না কোনো পর্যায়ে এসে প্রতারণা হয়েছিল, ঋণ দেওয়ার সময় হোক, মামলা দায়ের করার সময় হোক, বা অন্য কোনো সময় হোক, তার সাথে প্রতারণা করে এই রায়টা নেওয়া হয়েছে। অথবা ব্যাংক মেলাফাইডি তাকে হয়রানি করার জন্য খারাপ উদ্দেশ্যে এই অর্থঋণ মামলা দায়ের করে সেটা রায় নিয়ে গিয়েছে, অথবা যেই অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়েছে সেই অর্থঋণ আদালতের জুরিসডিকশনই ছিল না এই মামলাটা বিচার করা, তিনি অন্যায়ভাবে বিচার করেছেন, তাহলে তিনি কোনো টাকা জমা দেয়া ছাড়াই হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করতে পারেন। আবার অনেক সময় দেখেছি যদি তিনি মনে করেন না আমি 50% টাকা জমা দিতে পারবো না, আমি 10% টাকা জমা দিব, বাকি টাকা আমি কিস্তিতে দিব, যদি আদালতে হাইকোর্ট ডিভিশনে এসে উনি বলতে পারেন যে আমি বাকি টাকা এইভাবে দিতে চাই, আমাকে সুযোগ দেয়া হোক, তখনও কিন্তু 50% টাকা জমা দেয়া ছাড়াও হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করে তিনি সুন্দরভাবে প্রতিকার কারণ দর্শাতে হবে। কারণ দর্শাইয়া তিনি তখন এই ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন, কত দিনের মধ্যে করবেন, এগুলা সুন্দরভাবে এক্সপ্লেনেশন করার পর হাইকোর্ট ডিভিশন যদি সন্তুষ্ট হন, তাহলে তার জন্য এই প্রতিকারগুলা ওপেন রয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, চিনি ছোট্ট একটা বিরতি।